তো বেঁচে থাকলে অনেক টুর্নামেন্ট আইসিসি ইভেন্ট আমরা খেলতে পারবো। মুস্তাফিজের যে বিষয়টা হয়েছে এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে দুই বোর্ডের সাথে বসে আলাপ করে কিন্তু করা যেত। তারা এমন এক সময় বলেছেন যেন আমরা ওয়ার্ল্ড কাপটা না যাই। আপনি একটা প্লেয়ারকে অকশনে তার হাইয়েস্ট বিড দিয়ে নেবেন, তারপরে সিকিউরিটির কথা বলে সরানো হবে, তারপর আপনাকে বাংলাদেশ টিমকে যেতে বলবেন। এইটা আসলে যে কোনো দেশই আমি মনে করি যে এই ধরনের রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক। বাংলাদেশের একটা বিরাট ফ্যান তো আছেই, 18 কোটি মানুষ এই খেলাটার পাগল। এখন একটু খারাপ সময় যাচ্ছে, আমার মনে হয় যে আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে আমি মনে করি যে সে ফিরে আসবেন। তার খুব ভালো অপরচুনিটি আছে যে আপনার টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে যাওয়া। ব্যাটিংটা কিন্তু সে খারাপ করছিল না, কিন্তু স্ট্রাইক রেটটা নিয়েই আসলে প্রশ্নটা উঠছিল সবাই। টেস্ট স্ট্যাটাস পেয়েছি কিন্তু আমাদের দর্শকের জন্য, আমরা তখন এতটা ভালো ক্রিকেট খেলিও নাই যে আমরা টেস্ট স্ট্যাটাস পাবো। মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ, এই মুহূর্তে বাংলাদেশের ব্যস্ততাটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় ছিল। আপনি একটু ব্যস্ত দেখা যাচ্ছে, ক্লান্তও দেখা যাচ্ছে, বাট এই ক্লান্তিটা এখন অন্য জায়গায় থাকার কথা ছিল। ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ততা থাকার কথা ছিল, বিশ্বকাপের প্ল্যান নিয়ে থাকার কথা ছিল, বাট সেটা হচ্ছে না। এই অনুভূতিটা অ্যাকচুয়ালি কেমন? অবশ্যই খারাপ তো লাগা স্বাভাবিক। একটা প্লেয়ারের সবচেয়ে বড় মঞ্চ আইসিসি ইভেন্টের খেলাটা, সেই জায়গাটা প্লেয়াররা মিস করছেন, এবং আমিও প্রথম একটা অপরচুনিটি ছিল যে টিমের সাথে যাওয়ার ব্যাটিং কোচ হিসাবে। তো যেহেতু হচ্ছে না, আমরা সবাই রেডি ছিলাম, প্লেয়ার বলেন, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ড, কিন্তু গভর্নমেন্ট থেকে আসলে যেহেতু পারমিশন দেয়নি, তো এখানে আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। তো জাস্ট বিপিএল শেষ হলো, আশা করি যে সামনে হয়তোবা ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ততা শুরু হবে। তো এই সময়টা হয়তো নিজের একাডেমির বাচ্চাদের সময় দেওয়ার চেষ্টা করছি। ক্রিকেটটা খেলেছেন, বাংলাদেশের প্রথম সুপারস্টার হিসাবে আবির্ভাবটা আপনাকে দিয়েই হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এই যে আপনি এখন ছেলেপেলেদের কোচিং করাচ্ছেন, ছেলেপেলেরা ইন্সপায়ার হয়েছে আপনাকে দেখে অনেক অনেক লম্বা সময় ধরে, অনেক বছর ধরে। আপনি ক্রিকেটটা খেলেছেন, একটা জমজমাট আসর বাংলাদেশকে উপহার দিয়েছেন 2007-এ। এখন নিশ্চয়ই নতুন একটা স্বপ্ন ছিল, আপনার ব্যক্তিগতভাবে একটা প্ল্যান ছিল, অ্যাজ এ টিম প্ল্যান ছিল আপনার ব্যক্তিগতভাবে, আপনি আপনার প্লেয়ারদের কীভাবে আপনার আউটকামটা আনতে চান ব্যাটিংয়ে, ওরকম একটা প্ল্যান নিশ্চয়ই আপনি সাজিয়ে রেখেছিলেন, বাট সেটা এখন হচ্ছে না। এটা কি হতাশা কি না? আপনার তো, আমি কোচিং হিসাবে তো আপনি তরুণ। না দেখেন, এটা আসলে জাস্ট একটা সিরিজ, এইখানে একটা টুর্নামেন্ট, হয়তো বা বিগ টুর্নামেন্ট ডেফিনেটলি, কিন্তু তো বেঁচে থাকলে অনেক টুর্নামেন্ট আইসিসি ইভেন্ট আমরা খেলতে পারবো। এই বছর আমাদের প্রচুর ক্রিকেট, আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড কাপের পরেই পাকিস্তান, নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে, আমাদের 4টা অ্যাওয়ে ট্যুর আছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডে হওয়ার কথা। তো প্রচুর ক্রিকেট আছে। আমি মনে করি যে জাস্ট এই টুর্নামেন্টে যেহেতু আমরা খেলতে পারছি না, এটা নিয়ে এত হতাশা হওয়ারও কিছু নাই। জীবনে এই ধরনের আপস অ্যান্ড ডাউন থাকবে। তো এই সময়টা যতটা সম্ভব আমি মনে করি যে প্লেয়াররা তাদের ফ্যামিলির সাথে সময় কাটাবেন, এবং হয়তোবা ক্রিকেট বোর্ড কিছু একটা অ্যারেঞ্জমেন্ট তো ডেফিনেটলি করছেন, চিন্তা করছেন। তো ওইভাবেই দেখছি, যেহেতু দেখেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স। জাস্ট পারভেজ হোসেন ইমন এবং সাইফ, এই দুজনের হয়তোবা প্রথম ওয়ার্ল্ড কাপ হতো বাংলাদেশ টিমের হয়ে, আর বাকি সবাই কিন্তু খেলেছেন। তো সেই জায়গায় এত হতাশ হওয়ার কিছু নাই আমি মনে করি। বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অনেক লম্বা সময় আইসিসি সময় নিয়েছে, তারপর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু অপারগতা কি দেখা গেছে ভারতের পক্ষ থেকে বা অন্য কোনো শক্তির পক্ষ থেকে, যে বাংলাদেশকে খেলতে দিবে না বা চান্স? এটা আমার কাছে মনে হয়, কারণ দেখেন মুস্তাফিজের যে বিষয়টা হয়েছে এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে দুই বোর্ডের সাথে বসে আলাপ করে কিন্তু করা যেত, কিন্তু তারা এমন এক সময় বলেছেন যেন আমরা ওয়ার্ল্ড কাপটা
না যায়, যে কোনো দেশই কিন্তু এই ধরনের সিচুয়েশনে সেম রিয়্যাক্টটাই করা স্বাভাবিক আমি মনে করি। আপনি একটা প্লেয়ারকে অকশনে তার হাইয়েস্ট বিড দিয়ে নেবেন, তারপরে সিকিউরিটির কথা বলে সরানো হবে, তারপর আপনাকে বাংলাদেশ টিমকে যেতে বলবেন। এইটা আসলে যে কোনো দেশই আমি মনে করি যে এই ধরনের রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক। আসলে ভাই আপনি যেই কথাটা বললেন যে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে এইটা ইচ্ছাকৃতভাবেও হলেও হতে পারে, ওই আপনার কথার প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন আসে যে তারা স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় রিপ্লেস করেছে। আপনি যদি বলেন যে দর্শকের বিচারে ব্যবসায়িক খাতে হচ্ছে স্কটল্যান্ডের তুলনা কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে হতে পারে না, বা আইসিসি অলমোস্ট একটা লস দিয়ে হলেও স্কটল্যান্ডকে তারা জাস্ট ডেকে নিয়ে আসছে এই ব্যাপারটা বিশ্বকাপটাতে। এইগুলা বিষয় আসলে আমি কিছু বলতে পারবো না। এই জিনিসটা অবশ্যই বাংলাদেশের একটা বিরাট ফ্যান তো আছেই, 18 কোটি মানুষ এই খেলাটার পাগল। আইসিসির যে কোনো ইভেন্টে যেই কোনো দেশেই যদি বাংলাদেশ খেলে, বাংলাদেশের ফ্যানরা যায় খেলা দেখতে, ওই জিনিসটা তো ডেফিনেটলি আইসিসি মিস করবে। তো এইটা আসলে টোটালি ডিফারেন্ট বল গেম হয়েছে আমার কাছে মনে হয়। এবার আসি আমরা বিশ্বকাপের টপিক থেকে বের হয়ে আসি। আপনি যেহেতু বলছেন যে হচ্ছে বেঁচে থাকলে অনেক বিশ্বকাপ আসবে, আমরা এবার আপনার কোচিং ক্যারিয়ারটাতে আসি। আপনি কোচ হিসাবে এখনও আপনি তরুণ। আপনি যখন ক্রিকেটটা শুরু করেছিলেন আপনি দলের সবচেয়ে তরুণ ক্রিকেটার ছিলেন। আসলে ভাই ড্রেসিং রুম আপনি এখন যখন কোচ হিসাবে শেয়ার করেন, তখন যখন তরুণ ক্রিকেটারদের দেখেন নিজের ছায়া কি দেখতে পান কোনোভাবে, নিজেকে কি মিস করেন সেই শুরুর দিন? না, একটা পজিটিভ দিক যে আসলে যেহেতু আমি লাস্ট সিরিজে ছিলাম এবং টেস্ট টিমটা অনেক এক্সপিরিয়েন্স, টি20টা ইয়াং, এবং আমি বলবো যে তারাও অনেক দিন ধরে খেলছেন, প্রায় 2-3 বছর ধরে এই টিমটা খেলার চেষ্টা করছেন একসাথে। তো যেই জিনিসটা ভালো লেগেছে সবাই আসলে ওই রেসপেক্টটা দিয়েছেন এবং জানার চেষ্টা করছেন যে আমাদের সময় আমরা যে খেলতাম ওই বিষয়গুলা জানার চেষ্টা করছেন। তো এই জিনিসগুলো ভালো লেগেছে যে আসলে যখন আপনি একটা জায়গায় কাজ করবেন এবং আপনাকে মূল্যায়ন করবে তখন আসলে কাজ করাটা সহজ। বাট নিজেকে কি মিস করেন? আমি যদি বলি আমরা যারা গণমাধ্যম আছি আমরা দেখি আপনি কোচিং করাতে গেলেও একটু সুযোগ পেলেই ব্যাটটা হাতে একটু নক করার চেষ্টা করেন, মনে হয় যে ওই ব্যাটের তাড়নাটা আপনাকে এখনও তাড়া করে যে খেলতে ইচ্ছা করে। না দেখেন, যেহেতু আমি রিসেন্টলি খেলে এসেছি ইংল্যান্ডে পুরা সিজন, তো সেই জায়গায় যদি অপশন থাকে আমি চেষ্টা করি আমি আমার ব্যাটিংটা করার জন্য, তাহলে হয়তো অনেক কিছু আর কি বোঝা যায় যে আসলে যেই জিনিসটা আমি কাউকে কিছু বলবো ওইটা যদি আমি করে তখন বোঝানোটা অনেকটা সহজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি কোচ হিসাবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে প্রথমে যুক্ত হয়েছেন একটা সিরিজ কন্ট্রাক্টে, তারপর সেটা আপনার কাজে আপনার প্লেয়াররা আপনার পজিটিভ রিভিউ দিয়েছে, নিশ্চয়ই বিসিবি আপনার কাজে সন্তুষ্ট হয়েছে দেখে আপনার কোচিং ক্যারিয়ারটা আরও এক্সটেন্ড হয়েছে ন্যাশনাল টিমের সাথে। সবাই আপনি কোথায় দেখতে চান নিজেকে অ্যাজ এ কোচ হিসাবে? না, যেহেতু আসলে খেলা ছাড়ার পরে প্রফেশনটা বেছে নিয়েছি যে মাঠে থাকবো, কোচিং করাবো, কারণ আমি আমার লাইফে ভালো খারাপ সব কিছুই আমি পেয়েছি জীবনে। তো সেই জিনিসটাই আসলে সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হতে পারে এলিট প্লেয়ারদের, সেটা হতে পারে জুনিয়রদের। তো লাকি যে আসলে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপরচুনিটি করে দিয়েছেন, লাস্ট সিরিজে ছিলাম এবং এখনও কন্টিনিউ করছি তাদের সাথে ইনশাল্লাহ। অবশ্যই আর কি মাঠেই থাকতে চাই। এবার বিপিএলের দিকে একটু আসি। আপনি ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচ, ওইখানেও আপনি কোচ হিসাবে আছেন। আপনাদের টিমটা ভাই এবার শুরুতে মনে হয়েছিল যে একদম খাতা কলমের আগে যেই স্কোয়াডটা আপনারা তৈরি করেছিলেন মনে হচ্ছিল যে ট্রফিটা না জানি নিয়েই গেল। এরপর মাঠে যখন খেলা শুরু হলো গেম বল ডিফারেন্ট রেজাল্ট আসলো, কি মনে হয় কেন সমস্যাটা কোথায় হয়েছে? হ্যাঁ, যেটা বললেন যে খাতা কলমে আর কি বেস্ট সাইড বলতে হবে, বিশেষ করে আমাদের লোকাল যে 7 জন ক্রিকেটার খেলেছিল, ফরেন কালেকশনও ভালো ছিল, কিন্তু ক্রিকেট আসলে ভাগ্য লাগে। আপনি যদি দেখেন যে সর্বোচ্চ 1 বলে 6 রান প্রয়োজন তাদের জিততে, সেইটা তারা করে ফেলেছেন। এই ধরনের সিচুয়েশনে যদি আপনি আরও 10 বার পরেন 9 বারই হয়তো আপনার জেতার সম্ভাবনা থাকবে। তো ওই দিনটা আমাদের ছিল না।
আর এটাও সত্যি যে আমরা ওভারঅল যেই মানের টিম তৈরি করেছিলাম ওইভাবে আমরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের আরও উইনগুলো আরও বড় মার্জিনে হলে হয়তো বা ডিফারেন্ট রেজাল্ট হতো। তো প্রত্যেক বছরই আসলে রংপুর চেষ্টা করে বেস্ট টিমটা তৈরি করার, কিন্তু লাস্ট 9 বছর ধরে আসলে আমরা ট্রফি পাচ্ছি না। তো অবশ্যই এটা একটা হতাশাজনক ফ্র্যাঞ্চাইজির জন্য, সব প্লেয়ারদের জন্য। তারপর আমি আশা করব যে নেক্সট ইয়ার হয়তো বা আরও সুন্দর মতন প্ল্যানিং করে আমরা চেষ্টা করব ভালো দল তৈরি করার। অ্যাজ এ ন্যাশনাল টিম কোচ হিসেবে আপনি ফাইনালটা দেখেছেন নিশ্চয়ই। আর তানজিদ তামিমের ব্যাটিংটা অসাধারণ ব্যাটিং করেছে। বিউটিফুল, আসলে তানজিম তামিম অসাধারণ প্লেয়ার, এটা আমরা সবাই জানি। যেদিন খেলে চমৎকার লাগে খেলা দেখতে। তো লাস্ট 1-2 বছর ধরে আমি বলবো যে সে বিশেষ করে টি-20-তে কিন্তু বাংলাদেশ টিমের হয়ে রেগুলার এভরি সেকেন্ড বা থার্ড গেমেই একটা বড় 50 করার চেষ্টা করছেন। তো ফাইনালের 100টা অসাধারণ একটা 100 আমি বলবো, তাকে একটা আলাদা কনফিডেন্স দিবে। এবং এভরি সিজন লাস্ট 3 বছর ধরেই সে বিপিএলে এভরি সিজন একটা করে সেঞ্চুরি করছেন। এটা তো অসাধারণ একটা, ব্যাটসম্যানদের আসলে এটাই হওয়া উচিত যে আপনি রান করবেন না, ঠিক আছে, যেদিন রান করবেন আপনি একা ডিফারেন্ট তৈরি করবেন। তো এই জিনিসটা তার মধ্যে আছে বলেই কিন্তু তাকে হাইলি রেট করা হয়। আরও একটা লক্ষণীয় ব্যাপার ছিল এই বিপিএলে শান্তকে আমরা চিনি, শান্তর ক্যাপ্টেন্সি সম্পর্কে আমাদের আগেই ধারণা আছে, বাট টি-20-তে শান্তর ক্যারিয়ারটা একটু ডাউনের মধ্য দিয়ে যাচ্ছিল। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থেকে তিনি ড্রপে পড়েছেন, কিন্তু এই বিপিএলে শান্ত শুরুটা করেছেন সেঞ্চুরি দিয়ে, তারপর ক্যাপ্টেন্সি করেছেন প্রথমবারের মতো, রেজাল্ট তো আমরা দেখলামই। শান্তকে কেমন দেখলেন পার্সোনালি? না, প্রচুর ইমপ্রুভ করেছে আর কি। ইমপ্রুভ বলতে কি, সে তো 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিল, পরে নিজে থেকেই টি-20 ছেড়ে দিয়েছেন। লাস্ট ওয়ার্ল্ড কাপটা তার আন্ডারেই খেলেছিল। প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ আমি ক্যাপ্টেন ছিলাম, এবং এখন লাস্ট ওয়ার্ল্ড কাপ যেহেতু এই বছর আমরা খেলতে পারছি না, তো লাস্ট ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনও শান্ত ছিল। এবং বাংলাদেশের বেস্ট রেজাল্ট যদি আমরা বলি 3টা উইন তার আন্ডারই হয়েছে। ব্যাটিংটা কিন্তু সে খারাপ করছিল না, কিন্তু স্ট্রাইক রেটটা নিয়েই আসলে প্রশ্নটা উঠছিল, সবাই যে প্রশ্নটা করছিল যে টি-20 16 ইনিংসগুলো হচ্ছিল না। কিন্তু এই বছর শুরুতেই 100 করেছেন, আমাদের সাথে আরেকটা ম্যাচে 70 করেছেন। ওভারঅল ভালো খেলেছেন, কিন্তু আরও ভালো খেলতে পারতো আমার কাছে মনে হয়। যেভাবে সে স্টার্ট পেয়েছিল ফিনিশটা ওইভাবে হয়নি, সেটা নিয়ে সেও হয়তো বা জানে। প্রচুর ট্রেনিং করেন, ইমপ্রুভ করার চেষ্টা করেন, এভরিডে সে তার খেলাটা ইমপ্রুভ করার চেষ্টা করেন। যেহেতু আমি টেস্ট সিরিজে ছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে যে চিন্তা ভাবনা। এখন আমাদের প্লেয়ার যারাই খেলছেন সবাই খুব খেলাটা নিয়ে ভাবার চেষ্টা করেন, ইমপ্রুভ করার চেষ্টা করেন, এটা খুব পজিটিভ দিক। বিপিএল থেকে আরও একটা কোশ্চেন, সেটা হচ্ছে শেখ মেহেদী। বিপিএলের একটা টিম, চট্টগ্রাম টিমকে নিয়ে হচ্ছে টুর্নামেন্টের শুরুতে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, এরপরে বিসিবি টুক ওভার করে টিমটা, শেখ মেহেদীকে দায়িত্ব দেওয়া হয়। শেখ মেহেদীর দলের পারফরমেন্সটাও একটু সারপ্রাইজ ছিল কি না, আর বিশেষ করে শেখ মেহেদীর নিজের পারফরমেন্স, অলরাউন্ডিং পারফরমেন্স প্লাস ক্যাপ্টেন্সি একটু সারপ্রাইজ কি না, কারণ শেখ মেহেদীকে এর আগে ক্যাপ্টেন হিসাবে দেখা যায়নি। হ্যাঁ, ক্যাপ্টেন হিসেবে দেখা যায়নি। বাংলাদেশ টিমে তাকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, যখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো, তারপরে এসেই তাকে পরের সিরিজে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। তার মধ্যে ওই অ্যাবিলিটিটা তো ডেফিনেটলি আছে। আমরা দেখেছি যে চমৎকার ক্যাপ্টেন্সি করেছেন, আর পারফর্মার হিসাবে তো সে সবসময় অসাধারণ পারফর্ম করে থাকেন। ডোমেস্টিক ক্রিকেটে বলেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটও আমরা দেখি যদি তার টি-20 রেকর্ড অসাধারণ। তো এবার সবচেয়ে ভালো লেগেছে তার ব্যাটিংটাও সে পারফর্ম করেছে। অন্য অন্য সময় দেখা যেত যে 1-2টা ইনিংসে সে ভালো করতো, কিন্তু এইবার কিন্তু কন্টিনিউ ম্যাচ জেতার পিছনে তার বড় অবদান ছিল ব্যাটিং এবং বোলিং দুইটাই, এবং ক্যাপ্টেন্সিও চমৎকার করেছেন। তো এটা আমি মনে করি যে পজিটিভ বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং যখন আমি টি-20-তে ছিলাম আর কি অ্যাজ এ কোচ হিসাবে, তখন আমি এই বিষয়টা নিয়েও বলেছি তার সাথে, তার খুব ভালো অপরচুনিটি আছে যে আপনার টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে যাওয়া। যদি এভরিডে সে 20-25টা রান করার অ্যাবিলিটি তার আছে, সেটা যদি সে করে, এবং বলিং তো সে 4 ওভার প্রত্যেক দিনই চমৎকার বল করে যান, তো টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে যাওয়ার জন্য খুব ভালো অপরচুনিটি তার আছে। তার এবং নাসুম এই দুইজন প্লেয়ারেরই আমি মনে করি যে
আপনার ইন্টারন্যাশনাল T20 র্যাঙ্কিং 1 নম্বরে যাওয়ার অপরচুনিটি তাদের খুব ভালো, যদি তারা এভরিডে 20-25টা রান করতে পারে। এবার আপনি T20 বিশ্বকাপের কথা বলছিলেন, আমরা আবার ফিরে যেতে চাই। বাংলাদেশ না শুধু ইতিহাসের প্রথম T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ বিশ্বকাপ শুরুটা করেছিল জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, একেবারে উড়ন্ত সূচনা যেটাকে বলে। তখনই কিন্তু আমাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছিল, ওকে ছোট ফরম্যাটে আমরা বড় কিছু করে দেখাতে পারবো। কিন্তু থ্রু আউট দ্য এতগুলো বছর পরে কিন্তু ভাই সেটা সেভাবে হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি বলে আপনি মনে করেন? রাইট, আসলে 2007-এ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম হারালাম এবং এই ফরম্যাটটা আমরা সবাই ভাবছিলাম যে আমাদের খুব ভালো অপরচুনিটি আছে যে এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু আসলে ওইভাবে আমরা এরপরে আরও 8টা ওয়ার্ল্ড কাপ খেলেছি কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারিনি। আশা করি যে ফিউচারে হয়তোবা এই জিনিসটা হবে, কারণ এই ফরম্যাটে আমরা হয়তোবা ভেবেছিলাম যে জাস্ট পাওয়ার হিটিং, এখানে কিন্তু আপনার পাওয়ার হিটিংয়ের সাথে সাথে আপনার ক্যালকুলেশনটাও খুব ইম্পর্টেন্ট, যে আপনি কোন বলারটাকে মারবেন, কিভাবে মারবেন। তো এই জায়গাটা আমাদের মিসিং ছিল, আমরা জাস্ট পাওয়ার হিটিংয়ের কথাই বেশি চিন্তা করেছিলাম। আর আমরা যখন খেলেছিলাম আসলে আমাদের ওই সময় টিমটা আফতাব ছিল, তামিম নতুন এসেছিল ড্যাশিং ওপেনার হিসাবে, তো সবাই, অলোক ভাই ছিল, সাকিব এসেছিলেন, মাশরাফি ছিল। তো ওই কারণেই আসলে মনে হচ্ছিল যে না, আমাদের মনে এই ফরম্যাটটাতে আমরা খুব তাড়াতাড়ি ভালো একটা পর্যায়ে যেতে পারবো, কিন্তু ওইভাবে যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। এই যে ইমপ্রুভমেন্টের কথা যদি আসে ভাই, আপনি এখন কোচিংয়ে আছেন, বাংলাদেশের অন্য দেশের তুলনায় আমরা যদি ভারতের কথাই বলি, যেই রকম পাওয়ার ব্যাটিং আমরা দেখি, আমরা সাউথ আফ্রিকাতে দেখি, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে দেখি, বাংলাদেশে কিন্তু গত 1-2 বছর আগেও সেভাবে দেখা যেত না। বাট রিসেন্ট ক্রিকেটে আমরা দেখি, আমাদের আগে এক ক্যালেন্ডার ইয়ারে যতগুলো ছক্কা হতো, এখন দেখা যাচ্ছে আমাদের তানজিদ তামিম একাই ততগুলো ছক্কা মেরে দিচ্ছেন। আমাদের ছয়ের পরিমাণ কিন্তু হিউজ বাড়ছে। আমাদের দেখা গেছে অনেক ক্রিকেটারে আমাদের ক্যারিয়ারের সর্বোচ্চ ছক্কা 100 হয় না, আমাদের এখন এক ইয়ারেই 50টা ছক্কা হয়ে গেছে। অ্যাপ্রোচটা কি বাংলাদেশ ক্রিকেটেরও চেঞ্জ হচ্ছে? এটা তো অবশ্যই প্লেয়ারদের মাইন্ডসেট তো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ইমপ্রুভটা হয় নাই। কারণ হলো আপনি যদি দেখেন যে আমরা 2007 থেকে ওয়ার্ল্ড কাপ খেলছি T20, কিন্তু আমাদের শুধু ওই যে বিপিএলের ওই 10-12টা ম্যাচ ছাড়া কিন্তু লাস্ট এত বছর ধরে কিন্তু আমাদের আর অন্য কোনো T20 খেলা ছিল না। তো আপনি যদি মাত্র 10-12টা ম্যাচ খেলে কিন্তু আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন না। আপনাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হলে যে কোনো ফরম্যাটে আপনাকে ভালো করতে হলে ওই খেলাটা বেশি খেলতে হবে। টেস্টে ভালো করতে হলে আপনাকে প্রচুর ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে, ওয়ানডেতে ভালো করতে হলে আপনাকে প্রচুর ওয়ানডে টুর্নামেন্ট খেলতে হবে, T20 তো সেম, বেশি T20 ম্যাচ খেলতে হবে। তো আমরা কিন্তু দেখেন যে প্রত্যেক সিজনে মাত্র 7টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে আমাদের প্লেয়াররা, ঢাকা প্রিমিয়ার লিগে 11 থেকে 15-16টা ম্যাচ খেলে, আর T20-তে তো বিপিএলে 10 থেকে 12-13টা ম্যাচ খেলে। 12-13টা ম্যাচ খেলে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াটা ডিফিকাল্ট। আপনাকে পুরো বাংলাদেশে যদি ক্যালেন্ডার না ঠিক করতে পারেন যে সব জায়গায় সেম এইভাবে, যদি সব জায়গায় এইভাবে যদি খেলা হয় যে 12টা করে আপনি ফার্স্ট ক্লাস, 12টা করে ওয়ানডে T20, পুরো বাংলাদেশে যদি আপনি এটা চালু করতে পারেন, তখন আসলে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবো যে কোনো ফরম্যাটে। এই যে ইমপ্রুভমেন্ট, এইটাতে কি NCL T20 অবদান রাখছে? NCL T20 জাস্ট লাস্ট এই সিজনটাতে হয়েছে, 2 সিজন ধরে হচ্ছে, এটা তো একটা পজিটিভ দিক অবশ্যই। সেটাই, এটার জন্য আমি বললাম যে যত বেশি আপনি খেলার অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন পুরো বাংলাদেশে, শুধু আমরা এই ঢাকাতে খেললে হবে না, আপনি পুরো বাংলাদেশে এই ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। ইমপ্রুভমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, আপনার 2জন প্লেয়ার নিয়ে আমি কথা বলবো। একজনের সাথে আপনি বিপিএলও খেলেছেন মিডল অর্ডারে, জাকের আলী অনিককে নিয়ে প্রচুর কথা হচ্ছে দেশের ক্রিকেটে, কিন্তু ওই ক্রিকেটারই কদিন আগেই সর্বশেষ পাকিস্তান সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন ব্যাট হাতে পারফর্ম করে। শুরু থেকেই তিনি যখন আসছেন এভাবেই তিনি ব্যাটিং করেন, হঠাৎ করে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে এত কথা হচ্ছে, এখন তিনি ন্যাশনাল টিম থেকে ড্রপ করলেন। হ্যাঁ, লাস্ট কয়েকটা সিরিজ ভালো যাচ্ছে না, শুরুতে তো অসাধারণ ছিল, সবগুলা ফরম্যাটই বাংলাদেশের হয়েছে, চমৎকার খেলেছেন। লাস্ট 2-1টা সিরিজে যেভাবে আমরা আশা করছিলাম সেভাবে পারফর্ম করতে পারেনি।
কিন্তু সে যখন বাংলাদেশ টিমে ঢুকেছে তার আগে কিন্তু 3টা বছর সবগুলা ফরম্যাটেই বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটে চমৎকার খেলেছেন। তো সে জানে আসলে কিভাবে ফিরতে হয়। এখন একটু খারাপ সময় যাচ্ছে, আমার মনে হয় যে আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, তাহলেই আমি মনে করি যে সে ফিরে আসবেন। কিছু লঙ্গার ভার্সন ম্যাচ যদি সে খেলতে পারে আমার মনে হয় যে তার ফিরাটা খুব তাড়াতাড়ি হবে। যখন আপনি লঙ্গার ভার্সন ম্যাচ খেলবেন 4 দিনের ম্যাচ, তখন আপনি সময় দিতে পারবেন, ইনিংসটা বড় করতে পারবেন। তো ওই জিনিসটা তার একটু প্রয়োজন আমার মনে হয়। আমি যদি খেলার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলি, তাহলে জাকির কিন্তু শুরু থেকে এইভাবেই খেলছেন, এখন তিনি যেভাবে খেলেন। কিন্তু তার ইদানিং তিনি যখন একটু খারাপ ফর্ম যাচ্ছে তখন তার বিশেষ করে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে খুব বেশি কোশ্চেন উঠছে। তিনি লেগে বল বেশি মারেন, এই বিষয় নিয়ে গুলো নিয়ে খুব বেশি কোশ্চেন হচ্ছে। অ্যাজ এ কোচ আপনি বিষয়টা কি বলবেন? না, এটা খারাপ সময়। টি-20 খেলাটা এত শর্ট ভার্সন না, তো এইখানে আসলে আপনার ফিরাটা একটু টাফ। আপনার লঙ্গার ভার্সন ম্যাচ লাগবে। লঙ্গার ভার্সন ম্যাচ যদি খেলে 2-3টা, তখন সে ফিরে আসতে পারবে তাড়াতাড়ি। সেম কোশ্চেন আমার নুরুল হাসান সোহানকে নিয়েও। আপনার টিমেরই ক্যাপ্টেন ছিলেন বিপিএলে, তারপর নিজে থেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরে গেছেন নিজের পারফরমেন্সের কারণে। সোহানের সাথে কি হচ্ছে? দেখেন, সোহান আপনার অপরচুনিটি খুব কম পেয়েছে। আপনি যদি দেখেন যে এইবার বিপিএলে 8 ম্যাচে মাত্র 54টা বল খেলার অপরচুনিটি পেয়েছেন। একদম প্রায় 4-5টা ম্যাচে মাত্র 1 বল 2 বল করে ফেস করেছেন। তো যখন আপনি অপরচুনিটি কম পাবেন আসলে ডিফিকাল্ট। যেহেতু প্রচুর আশা ছিল তার প্রতি সবাই, কিন্তু আপনি অপরচুনিটি না পেলে তো আসলে হঠাৎ করে 1-2টা ম্যাচ আপনি অপরচুনিটি পাবেন এবং ওই ম্যাচে পারফর্ম না করলে আসলে আমরা হতাশ হয়ে যাই। তো আমি মনে করি যে সে চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করার চেষ্টা করছেন, ইমপ্রুভ করার চেষ্টা করছেন। তো তার ক্ষেত্রে আমি মনে করি যে আসলে লঙ্গার ভার্সন ম্যাচ, এইসব ম্যাচগুলো যদি খেলে, সময় দিলে, তখন আসলে রিদমে চলে আসবে। আমি শেষের দিকে আছি। বিপিএল নিয়ে একটা কোশ্চেন করতে চাই। সম্প্রতি একটা জরিপ বের হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে বিশ্বের যতগুলো আমাদের সবচেয়ে বড় লিগ হচ্ছে বিপিএল। আমাদের প্লেয়ারদের ব্যাক অফ দ্য মাইন্ড যেভাবে কাজ করে, প্রস্তুতি, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বিপিএল। কিন্তু সম্প্রতি জরিপে দেখা গেছে যে বিপিএল বিশ্বের সবচেয়ে তলানির যে লিগগুলো আছে সেগুলোতে গিয়ে ঠেকেছে। শুরুটা করেছিল একদম শুরু থেকে, আইপিএলের পরেই বিপিএলকে বিবেচনা করা হতো। না, এটা তো আসলে আমি বলতে পারবো না এই বিষয়টা নিয়ে। কিন্তু এবার যদি বলেন, যেহেতু আমি কাজ করেছি, এবারের খেলার মান বলেন সব কিছুই কিন্তু ভালো ছিল। ভালো ভালো ফরেনার এসেছিল। যেহেতু এই ধরনের নিউজগুলো আসে বিকজ অফ খেলার মাঝখানে একদিন খেলা হয়নি, তো অনেকগুলো দুর্ঘটনা হয়েছে। জ্যাকি ভাই মারা গিয়েছেন, আমাদের এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি মারা গিয়েছেন। তো এই যে জিনিসগুলা, এই কারণে খেলা বন্ধ ছিল। একদিন আবার খেলা হয়নি, প্লেয়াররা আন্দোলন করেছেন। তো এই কারণেই আসলে একটা হয়তোবা রেটিংটা নিচে চলে গিয়েছে। কিন্তু খেলার মান যদি বলেন, আমি বলবো যে ভালো ভালো ফরেনার এসেছিল প্রত্যেকটা টিমে এইবার। এবং হ্যাঁ, আরেকটু বেটার হইতে পারতো খেলার মানটা। আমার কাছে মনে হয় যেটা 130-এর জায়গায় 150 করতে পারতাম আমরা, যদি আরেকটু স্মার্ট হতাম, ব্যাটসম্যানরা যদি আরেকটু চিন্তা করতো, এই জায়গাটা আরেকটু ইমপ্রুভ হলে ভালো লাগতো। পুরো টুর্নামেন্ট গেল, যদিও একটা মাঠে খেলা হয়নি, তাড়াতাড়ি আবারও বিশ্বকাপ চলে আসে। বিশ্বকাপের আগে বিপিএলটা তাড়াতাড়ি শেষ করতে হবে। যে চট্টগ্রামে খেলা হয়নি, কিন্তু পুরো একটা টুর্নামেন্ট গেল, একটা দিনও 200 রান হলো একটা ইনিংসে। শুরুর দিকে ভালো ছিল। সিলেটে যদি দেখেন যে শুরুর কয়েকটা ম্যাচ 170-80 এরকম করেছেন, যেমন সিলেট এবং রাজশাহীর ম্যাচই 190 রান চেস করেছেন 8 উইকেটে। তো শুরুর দিকে কয়েকটা ম্যাচ ভালো ছিল। ঢাকাতেও যদি দেখেন যে আমরা 170 চেস করেছি প্রায় 6 উইকেটে। তো কিছু কিছু ম্যাচ হয়েছে, যেটা বললাম যে আরেকটু যেগুলা 170 হয়েছে এগুলো ইজিলি 190 হওয়া যেত, যেগুলো 130 হয়েছে এগুলো ইজিলি 150 হতে পারতো যদি আরেকটু আমরা ব্যাটসম্যানরা আরেকটু স্মার্ট হতাম। এবার আপনার প্লেয়িং ক্যারিয়ার দিয়ে গিয়ে চেষ্টা করতে চাই। ইংল্যান্ডের সাথে 52 বলে 92, অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি, সাউথ আফ্রিকার সাথে বিশ্বকাপে 83 বলে 87 রান। এখন যখন ড্রেসিং রুম কোচ হিসাবে শেয়ার করেন, তখন কি মিস করেন যে আমার ক্যারিয়ারটা অন্য জায়গায় থাকতে পারতো? না না, এগুলা নিয়ে তো এখন তো আমি ডিফারেন্ট কোচিং লাইনে এসেছি এবং এগুলো অনেক পাস্ট, অনেক অতীতের ঘটনা। তো এগুলা ওই জিনিসগুলো ভালো লাগে যে
আরও বেশি করতে পারলে ভালো লাগতো, কিন্তু যেই জিনিসগুলো করেছি আলহামদুলিল্লাহ মানুষ এখনও মনে রেখেছে, এটা ভাল লাগে। আর এখন আমার ডিফারেন্ট রোলে আমি চেষ্টা করি ওই জিনিসগুলোই শেয়ার করার জন্য, সিচুয়েশনগুলোতে কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এইসব বিষয় নিয়ে আসলে তাদের সাথে শেয়ার করি। ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ হিসেবে নিজেকে দেখতে চান? অবশ্যই, কেন না, যেহেতু এই লাইনে এসেছি অবশ্যই একদিন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবং সেই টিমের পার্ট হতে পারবো, এটা তো অবশ্যই স্বপ্ন সবারই থাকে। বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ যাচ্ছে না, এইটা আপনি একটু আগে বললেন যে হচ্ছে প্লেয়াররা পরিবারকে সময় দিবে, পরিবারকে সময় দিচ্ছে, আপনিও আপনার পরিবারকে সময় দিচ্ছেন। এই কোচ, এই ক্লাবটা আপনার একটা পরিবারের মতো। ক্লাবের কী অবস্থা, প্লেয়াররা কেমন? না, এই এখন তো আসলে দেখেন এই জায়গায় আমি আমার প্লেয়িং লাইফে এখানে কাটিয়েছি, প্র্যাকটিস করতে আসি তাদের সাথে, তখন আমি তাদের শেয়ার করি, আমার এক্সপিরিয়েন্সগুলো বাচ্চাদের সাথে শেয়ার করি। তো ভালো আর কি, ঢাকা শহরে তো আসলে জায়গা পাওয়াটাই ডিফিকাল্ট। তো এই লাকি যে এই প্লটটা এখনও খালি আছে, সেই কারণে আসলে এইখানে আমিও প্র্যাকটিস করি আর বাচ্চারাও এসে প্র্যাকটিস করতে পারে। আমার লাস্ট কোশ্চেন, অ্যাকচুয়ালি কোশ্চেন না আসল ভাই, বাংলাদেশের আপনি বললেন 18 কোটি দর্শক আছে ক্রিকেটের, যারা এবারে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে দেখা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। না দেখেন, আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি কিন্তু আমাদের দর্শকের জন্য। আমরা তখন এতটা ভালো ক্রিকেট খেলিও নাই যে আমরা টেস্ট স্ট্যাটাস পাবো। আমাদের আর কি ভক্তরা, ওদের জন্যই কিন্তু আইসিসি আমাদের টেস্ট স্ট্যাটাস দিয়েছেন যে না, এই দেশের মানুষরা ক্রেজি, খেলার পাগল। আমরা যদিও আইসিসিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তারপরেও কিন্তু গুড এনাফ ছিল না, আমাদের স্ট্রাকচার অতটা তৈরি ছিল না যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য। যার দর্শকদের জন্যই কিন্তু আমরা পেয়েছি। তো অবশ্যই সবাই, আমি আশা করব যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্লেয়াররা যেন মেন্টালি এবং ফিজিক্যালি তারা আরও স্ট্রং হইতে পারে। ওয়ার্ল্ড কাপের পরে আমাদের প্রচুর খেলা, এবং 2027 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা ভালো করতে পারি, সেটার জন্য দোয়া করবেন সবার জন্য।